আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। হঠাৎ করে বাংলাদেশ সেনাবাহিনীতে বড় রকম রদবদল হয়েছে। গণমাধ্যমগুলো বলছে উচ্চ পর্যায়ে এই রদবদলগুলো আমরা আজকে দুপুরের মধ্যে দেখলাম সেনা সদরের নির্দেশক্রমে আমাদের গণমাধ্যমকে জানানো হয়েছে। বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় বেশ কয়েকটি পদে রদবদল হয়েছে। সেনা প্রদানের পর সেনাবাহিনীতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস পদে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আরডকের জিওসি ছিলেন। এই পদে আলোচিত আরেকটি নাম সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয় বদলি করা হয়েছে। গত 17 জানুয়ারি থেকে পদটি খালি ছিল। সর্বশেষ এই পদে কর্মরত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। রোববার দুপুরে সেনা সদর থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সেনাবাহিনীতে তৃতীয় গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ বা অফিসার বা পিএসও হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি 24 পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ বিবেচিত 24 পদাতিক ডিভিশনের নতুন জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে। সেনাবাহিনীর আরেকটি শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ পদ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা, অর্থাৎ আমরা যেটাকে ডিজিএফআই বলি, সেটি সংক্ষেপে ডিজিএফআই হিসেবে আমাদের কাছে পরিচিত। তার ডিজি মেজর জেনারেল জাহাঙ্গীর আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছে। ডিজিএফআইয়ের নতুন ডিজি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মেজর জেনারেল জে.এম. এমদাদুল ইসলামকে 55 পদাতিক ডিভিশন থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে 55 পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। দর্শক, এটা ছিল আজকে আমাদের একটি গণমাধ্যমের খবর। আমি এই খবরটি থেকে বিশ্লেষণে যাচ্ছি। আজকে সারাদিন সোশ্যাল মিডিয়াতে আমরা যে খবরগুলো দেখছি বা সর্বাধিক আলোচিত হচ্ছে কয়েকটি পদ নিয়ে, এর মধ্যে আমরা দেখলাম যে কামরুল হাসানকে নিয়ে সর্বাধিক আলোচনা আসছে। আমরা যেটুকু যদি আমরা বলতে চাই যে এরকম সাম্প্রতিক সময় ইউনূস সরকার ক্ষমতায় বসার পর থেকে যে বিষয়গুলো আমরা দেখেছি, যে আর্মির ভেতরে একটা পরিবর্তনের আভাস আমরা পেয়েছি। যে বাংলাদেশ গত 54 বছরে প্রতিবেশী একটি দেশের দাসখত নিয়ে চলছে, এবং আমরা দেখেছি যে আমাদের সেনাবাহিনীর মধ্যে সেইভাবে কোনো উন্নত প্রযুক্তি বা আধুনিক অস্ত্র, যুদ্ধ বিমান বা আদার্স যে আমাদের যুদ্ধ সামগ্রী, সেগুলো আমরা খুব একটা দেখিনি বাংলাদেশে। সর্বশেষ মাইলস্টোন স্কুলে একটা আমাদের বিমান বাহিনীর যুদ্ধ বিমান প্রশিক্ষণ অবস্থা বিধ্বস্ত হয়ে অনেক শিশু, কোমলমতি শিশু মারা যায়। এরপর আলোচনা আসে যে বাংলাদেশের কাছে আসলে কি রয়েছে আধুনিক অস্ত্র। তারপর আমরা দেখেছি প্রফেসর ইউনূস সরকার সময়টিতে আমাদের সেনাবাহিনীর চেষ্টায় বাংলাদেশ তুরস্ক, চীন এবং পাকিস্তানের সাথে বেশ কিছু চুক্তি করেছে, এবং সামরিক অস্ত্র কেনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে সেনাবাহিনী এবং এই 3টি দেশের পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে সেনাবাহিনীর বিমান বাহিনী বা নৌবাহিনীর হাই অফিসিয়ালরা বাংলাদেশ সফর করেছে। এরপরে আমরা দেখেছি যে ভারত নড়ে চড়ে উঠেছে, কারণ গত 54 বছরে এভাবে পাকিস্তান বা চীন বা তুরস্কের হাই অফিসিয়ালরা বাংলাদেশে আসা যাওয়া করেনি। তো সেই সময়টাতে অনেকগুলো খবর আমাদের সোশ্যাল মিডিয়া বা নেটিজেনদের কাছে চাউর হয়েছে। বলা হচ্ছে যে সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টি আমাদের কাছে পড়েছে, যে ডক্টর ইউনূসকে ভারত নির্ভর কৌশল থেকে বের করে আনার পেছনে যিনি নেপথ্যে কাজ করেছেন, সে হলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যার নামটি আমরা বললাম, যাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এবং তাকে কেন হঠাৎ করে সেনাবাহিনীর এই গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে, এটা নিয়ে আমাদের নেটিজেনরা প্রশ্ন তুলেছে। পাশাপাশি
দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান, যিনি দীর্ঘদিন ভারত বাংলাদেশ সামরিক যোগাযোগের সঙ্গে যুক্ত ছিলেন, তাকে মেজর জেনারেল পদে প্রমোশন দিয়ে কেন সরাসরি 55 পদাতিক ডিভিশনের জিওসি বানানো হলো? এই প্রশ্নগুলো আসছে আমাদের বিভিন্ন পক্ষ থেকে। সেনাবাহিনীর মধ্যে আসলে কি সিদ্ধান্ত আসবে, সেটা সেনাবাহিনী এবং রাষ্ট্রের ঊর্ধ্বতন দায়িত্বশীলরা সিদ্ধান্ত নেন। এটা আমার আপনার বক্তব্যের মাধ্যমে সমাধান হবে না। কে দেশপ্রেমিক বা কে আমাদের রাষ্ট্রের জন্য প্রয়োজনীয়, এটা আমাদের রাষ্ট্রের কর্তারা সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং সেনাবাহিনী তাদের অফিসারদের ব্যাপারে সবচেয়ে বেশি সজাগ থাকেন। তারা একজন অফিসারকে কোনো পদে বসাবার জন্য অনেক তথ্য উপাত্ত নিয়ে থাকেন এবং তার যৌক্তিকতা খুঁজেই তাকে গুরুত্বপূর্ণ পদে পদায়িত করেন। প্রশ্নটা সেখানে না। আমরা বিশ্বাস করতে চাই যে রিপোর্টে আমি নামগুলো বলেছি, এরা প্রত্যেকে দেশপ্রেমিক এবং দেশকে এরা ভালো কিছু দিতে চায় বা দেশের সেবাটা করতে চায়। প্রশ্নটা সেখানে না। প্রশ্নটা হলো যে বাংলাদেশ সেনাবাহিনী 15.5 বছরের পেছনের যে ইতিহাস, সেই ইতিহাস আমাদেরকে ভয় দেখায়। আমরা বলি না যে দই দেখে আমাদের ভয় লাগে, কারণ চুনে আমাদের মুখ পুড়ে গেছে। তো আমাদের সেনাবাহিনীর ভাইরা অবশ্যই আমার কথায় আহত হবেন না, কারণ গত 15.5 বছরে আমরা আমাদের সেনাবাহিনীকে সেনাবাহিনীর পোশাকে দেখেছি, কিন্তু রাষ্ট্রের সেবায় দেখিনি। আমরা সেনাবাহিনীকে দেখেছি তারা বিভিন্ন হাউজিং সোসাইটি করেছে, তারা বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠান করেছে, তারা এক প্রকার রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেছে, তারা খাট ফার্নিচার ব্যবসা করেছে, বিভিন্ন কিছু করতে দেখেছি, কিন্তু সেনাবাহিনীকে সেনাবাহিনীর দায়িত্বে আমরা দেখিনি। যে কারণে হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বহু সেনা অফিসাররা তারা দিল্লিতে পালিয়ে গেছেন, তাদেরকে কিন্তু পালাতে বলা হয়নি। তারা নিজেদের অপরাধ ঢাকার জন্যই বা বাঁচার জন্যই তারা দেশ ছেড়ে চলে গেছেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।